সীমান্তে কাঁটাতার নিয়ে বাংলাদেশকে জানায়নি ভারত স্বরাষ্ট্রমন্ত্রী। বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না নাহি। গবেষণা উদ্ভাবনে মনোযোগ দেবার পরামর্শ প্রধানমন্ত্রীর। পাঠ্যক্রম পরিবর্তনের ইঙ্গিত। চাঁদাবাজির কারণে অস্থির বাজার। জামায়াতে আমির অর্থনীতিতে রাজনৈতিক হস্তক্ষেপ চান না অর্থমন্ত্রী। ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য জয় বাংলাদেশের। নাহিদ রানার আগুন বোলিংয়ে 5 উইকেট। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বাংলাদেশ সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া দিতে চাইলে কূটনীতিক পর্যায়ে আলোচনা হতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে এই বিষয়ে বাংলাদেশকে কিছু জানানো হয়নি। ঈদুল আজহাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সহ ছুটি প্রদান, সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখা এবং কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে এই বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকরা ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেবার জন্য জমি বরাদ্দ দেবার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের কোনো একটি রাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়ে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না। কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। আমরা সীমান্ত পাহারা দেই, বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে কঠিন না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি। সীমান্তে হত্যাকাণ্ড ঘটিয়ে নতুন করে কাঁটাতার দিয়ে কখনো বন্ধুত্ব হয় না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ওপারে মুসলমানদের ওপর নির্যাতনের নিন্দাও জানান নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মিলনায়তনে ইউনাইটেড ওলামা অ্যালায়েন্স আয়োজিত শাপলা চত্বর গণহত্যা, বিচারহীনতার এক যুগ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। শাপলা গণহত্যার বিচার না হওয়ায় 24 জুলাইয়ে আবারও গণহত্যার ঘটনা হয়েছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ। ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বহির্ভূত ও মানবতা বিরোধী সব হত্যাকাণ্ডের বিচার করার দায়িত্ব সরকারের বলেও জানান নাহিদ ইসলাম। এ সময় ট্রাইব্যুনালের মাধ্যমে 2013 সালের 5 মে শাপলা চত্বরে নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা। সবকিছুর বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের। আরেকটি বিষয় বন্ধুগণ, আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। রাজনৈতিক বিবেচনায় নয়, মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষায় সময়োপযোগী কারিকুলাম ছাড়া বিশ্বে টিকে থাকা কঠিন, তাই সরকার মেধাকে লালন করে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ সময়ের ব্যবধান ঘুচিয়ে নিজের প্রিয় ক্যাম্পাসে তারেক রহমান, আর প্রধানমন্ত্রী হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলেন প্রথমবার, তাই তাকে বরণে ছিল উচ্ছ্বাস আয়োজন। বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত উচ্চশিক্ষা রূপান্তর শীর্ষক কর্মশালায় যোগ দেন তারেক রহমান। দেশে শিক্ষা ব্যবস্থা ও উচ্চশিক্ষা প্রসঙ্গে বক্তব্য দেন শিক্ষা সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করার কারণেই দেশে বেকার সংখ্যা বেড়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা গবেষণায় প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি। একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি। সরকার প্রধান বলেন, তার সরকার দেশে এমন শিক্ষা ব্যবস্থা করতে চায় যেখানে শিক্ষার্থীরা নিজেদের বিকশিত করতে পারবে। তিনি বলেন, মেধাকে পরিচর্যা করতে চায় তার সরকার। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন
যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। পুঁথিগত বিদ্যা নয়, উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সাথে পাঠ্যক্রম পরিবর্তন জরুরি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময় উপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পায়ে হেঁটে অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে যান তারেক রহমান। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময়ে অংশ নিয়ে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মানুষের মেরিট দেখে টিচার দেয়, আমি মনে করি এই অবস্থাটার পরিবর্তন করা সম্ভভ। পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। আমরা রাজনীতি করেছি, রাজপথে অনেক কিছু করেছি, বাট এখন স্থিতিশীলতা আসতে হবে। রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না। কারিগরি এবং এআই ও প্রযুক্তিগত শিক্ষাকে সরকার প্রাধান্য দিতে চায় বলেও জানান সরকার প্রধান। সেই সময় আমরা ইংল্যান্ডে ছিলাম। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসি-ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওআইসি-ভুক্ত সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান। বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সাথে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল এবং ঔষধ শিল্প খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে ওআইসির সমর্থন ও সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এরপর সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজার অস্থির বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। জানান, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগে হবার আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আমরা গভীরভাবে যেটা বিশ্বাস করি, জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা ভোক্তা আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওইটা ভাঙতে চাই। দেশের অর্থনীতিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি BSIC আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে, তাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকবে আর্থিক প্রতিষ্ঠান। দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে দেশের 39টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে চালু হওয়া বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের উদ্বোধন করা হয়। প্রায় 425 কোটি টাকা সমমূল্যের 35 মিলিয়ন মার্কিন ডলার প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করলো এই প্ল্যাটফর্ম। ফান্ডটি সেড, লেট সেড এবং সিরিজে পর্যায়ে স্টার্টআপে বিনিয়োগ করবে। সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। I can assure you, this is not a political statement. I am saying this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. So no political interference in financial sector. We are shortly, I'm forming Bangladesh Securities and Exchange Commission.
completely non-political, and everything, all other banking sector যত অ্যাপয়েন্টমেন্ট হবে পুরোপুরি প্রফেশনালি করতে হবে। এদিকে হামেদ টিকা সংকটের তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করে ডক্টর জাহেদ বলেন, রাষ্ট্রীয় ব্যক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি প্রতিষ্ঠানের সমন্বয়ে তদন্ত হবে। কারো ওপর দায় চাপিয়ে দায়সারাভাবে তদন্ত হবে না। কমিটির দায়িত্ব হবে প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিকে খুঁজে বের করা। জ্বালানি ক্ষেত্রে সংকট আপাতত নেই জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য বার্ষিক 3 মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল প্রক্রিয়াকরণ ক্ষমতা সম্পন্ন নতুন ইউনিট স্থাপন। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা আছে। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলেছি। জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের মানুষ এবং অনাগত ভবিষ্যতের জন্য এক বিশাল সম্পদ ও অনুপ্রেরণা, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার বলেন, এই জাদুঘর মাফিয়া শেখ হাসিনার শোষণ ও লুটপাটের বাস্তব চিত্র তুলে ধরেছে। এর মাধ্যমে তার কৃতকর্ম জাতির কাছে কলঙ্কিত হয়ে থাকবে। নান্দনিকভাবে জাদুঘর নির্মাণের উদ্যোগ নেয়ায় অন্তর্বর্তী ইউনূস সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান স্পিকার। আর সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, জুলাইয়ের মধ্যেই জাদুঘরের কাজ সমাপ্ত হবার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। এখানে শহীদদের লেখা কয়েকটি চিঠি আছে। যাদের বুক পকেটে এই চিঠি ছিল, তারা তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ হবার জন্যই রাজপথে এসেছি। হেসে হেসে তারা মৃত্যুর মোকাবেলা করেছে, জীবন দিয়েছে, তাদের বর্তমানকে উৎসর্গ করেছে জাতির ভবিষ্যতের জন্যে। দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট সংগঠক, সাহিত্যিক ও শিক্ষাবিদ আ.জ.ম ওবায়দুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সংগঠনটি। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক, সাহিত্য ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আ.জ.ম ওবায়দুল্লাহর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। ফ্যাসিবাদী শাসনামলের কঠিন বৈরী পরিবেশেও তিনি আদর্শিক ও সাংস্কৃতিক আন্দোলন থেকে কখনো পিছিয়ে যাননি। বলেন, সাহিত্যাঙ্গনে তার ক্ষুরধার লেখনী এবং সমাজ সচেতন চিন্তাভাবনা নতুন প্রজন্মকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সাহিত্য, সংস্কৃতি ও মূল্যবোধ ভিত্তিক সামাজিক আন্দোলনে আ.জ.ম ওবায়দুল্লাহর অবদান ছিল অসামান্য। তার আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন বক্তারা। বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক 2026-এ ভূষিত হওয়ায় মায়ের ডাক সংগঠনের প্রধান সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলিকে শুভেচ্ছা জানিয়েছে নক্ষত্র ফাউন্ডেশন। সন্ধ্যায় রাজধানীর বনানীতে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ এতে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সঞ্জিদা ইসলাম তুলির ভূমিকা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে। অনুষ্ঠানে তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরা হয় এবং ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবার প্রত্যাশা ব্যক্ত করা হয়। শেষে সঞ্জিদা ইসলাম তুলিকে সম্মাননা স্মারক প্রদান করে নক্ষত্র ফাউন্ডেশন। কনকাফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর।
ঈদুল আজহা সামনে রেখে কোরবানির জন্য পশু নিয়ে প্রস্তুত ছোট বড় খামারিরা। ভালো দামের আশায় এবং ক্রেতাদের আকৃষ্ট করতে খামারিরা নিবিড় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তবে গোখাদ্যের দাম বেশির অভিযোগ অধিকাংশ খামারের। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরুল কায়েস। মৌলভীবাজারের খামারে খামারে পশুর পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে। পশু মোটাতাজাকরণে খাওয়ানো হচ্ছে ধানের কুড়া, খৈল, গমের ভুসি ও ঘাস। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জেলার খামারগুলোতে 150 থেকে প্রায় 700 কেজি ওজনের কোরবানির পশুও পাওয়া যাচ্ছে। পশুর আকার ভেদে খামারিরা প্রতি কেজি 480 থেকে 650 টাকা মূল্য ধরে দাম নির্ধারণ করেছেন। আর এর জন্য গোখাদ্যের দাম বৃদ্ধিকে দুষছেন খামারিরা। রেগুলারে খৈল খাওয়াই, ভুসি খাওয়াই আর ঘাস খাওয়াই, দেশি ঘাস যেটা ওটা লাগে খাওয়াই না, কোনো মেডিসিন দিই না, আমরা বেচার লাগি। খৈল, ভুসি, ভুট্টা কিনে আনি দিতে প্রচুর দাম। এবার ইন্ডিয়া থেকে যদি কোনো গরু নাই তাহলে আমরা খামারি যারা আছি সঠিক মূল্যে আমরা গরু বিক্রি করতাম পারবো। ঈদ ঘিরে মৌলভীবাজারে ৭১,৭৭২টি পশুর চাহিদা রয়েছে। বাজারে সুস্থ পশু বিক্রির জন্য প্রাণী সম্পদ বিভাগ প্রচারণার পাশাপাশি মেডিকেল টিম গঠন করেছে বলে জানান এই কর্মকর্তা। পার্শ্ববর্তী কোনো দেশ থেকে যাতে গবাদি পশু দেশে প্রবেশ না করে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ আমাদের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা আশা করি যে এই বছর খামারি এবং ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হবে। এদিকে দিনাজপুরে কোরবানির জন্য 4,59,000 গরু ও 2,20,000 খাসি প্রস্তুত করা হয়েছে। আর জেলায় চাহিদা রয়েছে 2,69,865টি পশুর। এজন্য পশু মোটাতাজাকরণে বিভিন্ন দেশীয় গোখাদ্যের মাধ্যমে পরিচর্যা করছেন খামারিরা। খাদ্য মূল্যের যে দাম, যে হিসাবে প্রচুর দাম বাড়ে গেছে আগে থেকে অনেক, এইভাবে গরু পোষা তো আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে খামারিরা গরুর দাম পাওয়া নিয়ে অনেকটা শঙ্কায়। ভারত থেকে গরু না আসলে খামারিরা এবারও লাভের মুখ দেখবেন বলে আশা। জেলার চাহিদা মিটিয়ে স্থায়ী ও অস্থায়ী 58টি হাটে কোরবানির পশু বিক্রি করা হবে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার আগেই সরকারকে কার্যকর পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ। সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিসিএস সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। বৈঠক শেষে ব্যবসায়ীরা বলেন, উৎপাদনমুখী শিল্প কারখানাগুলো নানা সংকটে রয়েছে, বিশেষ করে গ্যাস সংকট, উচ্চ সুদ হার, এলসি জটিলতা ও ব্যাংক ঋণের চাপ শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। বলেন, কোনো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার চেয়ে ওয়ার্কিং ক্যাপিটাল সহায়তা দিয়ে সচল রাখা দেশের অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ। এ সময় শিল্প খাতের জন্য রিফিন্যান্সিং সুবিধা বাড়ানোর উপর জোর দেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমান পরিস্থিতিতে শিল্প খাতকে টিকিয়ে রাখতে বিকল্প অর্থায়ন জরুরি। এবং এই বন্ধ হয়ে গেলে তারপরে সেটাকে রিফাইন্যান্স করে আসলে সেটা ঠিকমতো সাকসেসফুল হয় না, এবং যেগুলি বন্ধ হয় নাই এগুলি যাতে বন্ধ না হয় এবং এগুলি আরও রাদার ও যাতে আরও সাকসেসফুল হতে পারে, এবং সেটার জন্যই কিন্তু আজকে এখানে আসা, এবং সেটাই আমরা শেয়ার করলাম। এবং ওনারা আশ্বস্ত করেছে যে ওনারাও মনে করে যে আসলে সেদিকেই ওনাদের অ্যাড্রেস করা উচিত। দেশের ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন বাজারে এনেছে নতুন 4 মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন। বিকেলে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে এসব মডেলের উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ আল জুনায়েদ, ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার সমৃদ্ধ টপ লোডিং ওয়াশিং মেশিন, যা কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে ওয়াশ সেটিং নির্বাচন করতে সক্ষম। এছাড়া স্টেইন ওয়াশ, স্টিম ওয়াশ এবং ওয়াশার ড্রায়ার কম্বো প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের সংখ্যায় মুশফিকের পাশে নাম বসালেন নাজমুল হোসেন শান্ত। সিলেট টেস্টে জয় পেলে 7 জয়ে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 8 টেস্টে জয় পাবেন তিনি। তবে এমন প্রাপ্তির দিনে জয়ের কৃতিত্বটা পেসার নাহিদ জানাকেই দিলেন শান্ত। নিলয় মজুমদারের রিপোর্ট। সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে জয়টা যেন অভ্যেসে পরিণত করেছে বাংলাদেশ। টানা 3 টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছেন শান্তরা।
যদিও শান্তর জন্য এই টেস্টে অনেক বেশি স্পেশাল। একটি অর্ধশতক তো পেয়েছেন শতক, আবার মুশফিকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ 60টি টেস্ট জিতেছেন শান্ত। ফার্স্ট ইনিংসটা বড় হতে পারতো। যেভাবে আমি ব্যাটিং করছিলাম, উইকেটটা অনেক চ্যালেঞ্জ ছিল, স্পেশালি প্রথম 2-3 ঘন্টা অনেক চ্যালেঞ্জ ছিল। সো তারপরে আমার মনে হয় যে ইনিংসটা একটু বড় হতে পারতো। সেকেন্ড ইনিংসে আমি বলবো যে আমি যেভাবে ব্যাটিং করতে পেরেছি। এগেন ডে 3 ডে 4 এর উইকেটটা ডিফিকাল্ট থাকে, ডে 5 আজকেও ব্যাটিং করলাম। সো ওভারঅল ব্যাটিং ভালো হয়েছে, বাট আমি বলবো যে ফার্স্ট ইনিংস আর একটু বড় হতে পারতো। শেরেবাংলায় পঞ্চম দিনের বিকালে স্পিনাররা নয়, ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন এক পেসার। নাম তার নাহিদ রানা, 40 রান দিয়ে শিকার করেছেন 5 উইকেট। বাংলাদেশের ক্রিকেটে যা এক বিরলতম ঘটনা। রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি ডেভেলপ হচ্ছে। সো অনেক এনজয় করেছে, এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে, এটা দেখতে অবশ্যই ভাল লাগে। সো খুবই খুশি ও যেভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করছে রেগুলার। ইচ্ছা থাকবে যে ও রেগুলার এভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করবে। সিরিজ জয়ের লক্ষ্যে আগামী 16ই মে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।